আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে রাষ্ট্র শাসন ব্যবস্থা অর্থাৎ পলিটি, যেটা আমাদের আরআরবি, এনটিপিসি বিগত বছরের যে অল 125 শিফট হয়েছিল সেই 125 শিফটের প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এনটিপিসির যে আপকামিং এনটিপিসি সেগুলোই কিন্তু ঘুরে ঘুরে অনেক প্রশ্ন রিপিট হবে এবং বাকি যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে অর্থাৎ টিসিএস যেহেতু কন্ডাক্ট করে, টিসিএস এসএসসির ক্ষেত্রেও আমার কিন্তু খুবই কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে কিন্তু আমাদের অনেক যত যে টপিক রয়েছে সেই টপিক থেকে আমাদের কিন্তু নেওয়া হয়েছে, সেই টপিক থেকেই এবং অধ্যায় ভিত্তিক আমাদের পার্ট প্রথম অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক আমাদের প্রশ্ন কিন্তু করা রয়েছে এবং সেখান থেকে আমরা দেখে নেবো। চলো, তো আমাদের যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো কি কি রয়েছে দেখো। আমাদের এই যে এক নম্বর হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে। তারপরে আমাদের কি রয়েছে দেখো, সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের উৎস, আর্টিকেল অ্যান্ড দ্য পার্ট অফ দ্য শিডিউলস প্রবন্ধের অংশ এবং তফসিল, ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রিএম্বল সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রস্তাবনা, ঠিক আছে। এইভাবে আমাদের ইউনিয়ন অ্যান্ড দ্য টেরিটরিজ মানে যত যে সমস্ত আছে সব সমস্ত টপিকগুলো কিন্তু কভার করা হয়েছে, অর্থাৎ যে টপিক ওয়াইজ আমরা এক জায়গায় করেছি এবং সেখান থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং কিছু কিছু প্রশ্ন যেগুলো রিপিট হয়েছে সেই রিপিটগুলো কিন্তু আমরা তুলিনি। তো আমাদের এখানে 350 প্লাস প্রশ্ন হবে। তো শেষ পর্যন্ত দেখো, খুবই হেল্পফুল হবে। তো প্রথমের আমাদের অধ্যায় রয়েছে ঐতিহাসিক পটভূমি এবং গণপরিষদ অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য গণপরিষদ খসড়া কমিটি গঠন করে, মানে কখন গণপরিষদ খসড়া কমিটি গঠন করে সংবিধান প্রস্তুতের জন্য, কখন আমাদের খসড়া কমিটি প্রস্তুত করে? তো খসড়া কমিটি প্রস্তুত করে 29 আগস্ট 1947 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? অর্থাৎ যারা যারা খসড়া কমিটির সদস্য ছিলেন তাদের মধ্যে কে কোন একজন ছিলেন না? সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন গোপালস্বামী আয়াঙ্গার, ডক্টর কে এম মুন্সি, এরা কিন্তু সবাই কিন্তু সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন এবং যে ছিলেন না তিনি হচ্ছে এ ভি ঠক্কর। সংবিধান প্রণয়ন কমিটি সংবিধান সভার সকল কমিটির মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির দ্বারাই আমাদের কিন্তু হয়েছিল। এটি 1947 সালে 29 আগস্ট গঠিত হয়েছিল। কোথায় আমরা তো প্রথম প্রশ্ন পেলাম যে 1947 সালে 29 আগস্ট গঠিত হয়েছিল। কমিটির কাজ ছিল যে ডক্টর আম্বেদকরের সভাপতিত্বে গঠিত সংবিধানের খসড়াটি বিবেচনা করা। আর এদের মধ্যে যে 7 জন সদস্য ছিলেন তারা ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও, ঠিক আছে। তিনি পরে এই বি এল মিত্রের স্থলাভিষিক্ত হন, যিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছিলেন, এবং টি এম কৃষ্ণসাবি তিনিও 1948 সালে ডিপি খৈতানের মৃত্যুর পর কিন্তু তার জায়গায় এসেছিলেন। তাহলে এই আমাদের 7 জন মনে রাখতে হবে খুবই, এবং 7 জনের মধ্যে ছিল না, আমরা আগের প্রশ্নটাই পেলাম যে 7 জনের মধ্যে ছিল না কে? আমাদের যারা থাকবে না সেই প্রশ্নটাই করবে, বা আমাদের কে কে থাকবে এই প্রশ্নটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই 7টি নাম, ঠিক আছে, সদস্যদের, ঠিক আছে। আর এই সদস্যের মধ্যে আমাদের ডক্টর বি আর আম্বেদকর ছিলেন কি? চেয়ারম্যান। নেক্সট, গণপরিষদ স্বাধীন ভারতের জন্য সংবিধান প্রণয়ন করেন। এটি নিম্নলিখিত বিষয়গুলির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল না? কোন অধীন বা কোন আইন দ্বারা আমাদের গণপরিষদের স্বাধীন ভারতের সংবিধান প্রণয়ন হয়? 1909 সালে ভারত সরকার আইন, 1919 সালের ভারত সরকার আইন, না 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন, নাকি 1747 সালের ক্যাবিনেট মিশন আইন? তো আমাদের কি হবে? ক্যাবিনেট মিশন আইন দ্বারাই কিন্তু আমাদের হয়েছিল। অপশন নাম্বার 1946 হবে না, 1946 ক্যাবিনেট পরিকল্পনা, আমাদের যে ক্যাবিনেট পরিকল্পনা বা ক্যাবিনেট মিশনের সেই পরিকল্পনা দ্বারা কিন্তু আমাদের হয়েছিল। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কি ছিলেন? ভারতের স্বাধীনতার পর গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধানে প্রজাতন্ত্রী হওয়ার কারণ, অর্থাৎ প্রজাতন্ত্র বলি কেন? কারণ আমার অধিকার বিল রয়েছে, কোনো বংশগত উপাদান নেই, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিধান রয়েছে, নির্বাচিত সদস্যের বিধান।
তো আমাদের হবে যে কোনো বংশগত উপাদান নেই বা কোনো বংশ পরম্পরায় আমাদের পরিচালিত হয় না আমাদের ভারতের সংবিধান, যার জন্য এটাকে বলা হয় প্রজাতান্ত্রিক। ঠিক আছে। 370 নম্বর ধারায় বা 370 ধারায় মূল খসড়াকারক কে ছিলেন? 370 ধারার যে খসড়াটা তৈরি করেছিলেন সেটা কে ছিলেন? অপশন নাম্বার এ, বি আর আম্বেদকর। পরের প্রশ্ন কি আছে? জওহরলাল নেহরু কত তারিখে গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব উত্থাপন করেন? উদ্দেশ্য প্রস্তাব উপস্থাপনা করেন। তো সঠিক উত্তর হবে যে উপস্থাপনা প্রস্তাব দিয়েছিল বা উদ্দেশ্য প্রস্তাব দিয়েছিল সেটা হচ্ছে কি 13ই ডিসেম্বর 1946। ভারতের সংবিধান প্রণয়নের আগে 1947 সালে ড্যাশ কর্তৃক একটি উদ্দেশ্য প্রকাশ বা অবজেক্টিভ রেজুলেশন যেটাকে বলে আমরা প্রস্তাব হয়েছিল। তো কার দ্বারা হয়েছিল আমাদের সংবিধানে 1946 সালে? জওহরলাল নেহরুর দ্বারা। কত বছর প্রায় কত বছর বিতর্কের পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়? অ্যাপ্রক্সিমেট বা প্রায় 3 বছর, অর্থাৎ আমাদের যদি অ্যাকচুয়াল টাইম দেখি যে সংবিধান স্বাক্ষরিত ছিল বা সংবিধান রচনা হয়েছিল 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন, মানে হচ্ছে প্রায় 3 বছরের কাছাকাছি কিন্তু আমাদের এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল এবং তারপর কি হয়েছিল? আমাদের ভারতীয় সংবিধান স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় সংবিধান কত সালে কার্যকারিত হয়েছিল? আমাদের 1950 সালে কার্যকরী হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? অর্থাৎ গৃহীত হয়েছিল গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকরী হয়েছিল 1950। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, যে আমাদের দেখো এখানে দেওয়া আছে ভারতের প্রথম মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, বিদেশ বিষয়ক ছিলেন এবং কমনওয়েলথ সম্পর্কে অর্থাৎ বিদেশ মন্ত্রী হিসাবে তিনি ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল যেটা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র, তথ্য সম্প্রচার এবং রাজ্যের দায়িত্বে ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ খাদ্য এবং কৃষির মধ্যে ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষা সম্পর্কে শিক্ষা দপ্তরে ছিলেন। জন মাথায় রেলওয়ে এবং পরিবহন। সর্দার বল্লভ সিং প্রতিরক্ষা বিষয়ক ছিলেন। আচ্ছা, জগজ্জীবন রাম শ্রম দপ্তর ছিলেন এবং সিএইচ ভাবা বাণিজ্য। রফি আহমেদ কিনোয়ার যোগাযোগ। রাজকুমারী অমৃত কৌর স্বাস্থ্য। বি আর আম্বেদকর আইন বিষয়ে ছিলেন। আর কে শানমোহন শেট্টি অর্থ বিষয়ে ছিলেন। এস পি মুখার্জি শিল্প ও সরবরাহ। এন ভি গাডগিল কর্ম, খনি এবং বিদ্যুৎ এই দায়িত্বে ছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতীয় সংবিধানের বাস্তবায়নের সময় মূলত এতে মোট কয়টি অনুচ্ছেদ ছিল? যখন সংবিধান বাস্তবায়িত হয় বা কার্যকারী হয় তখন আমাদের অনুচ্ছেদ সংখ্যা ছিল 395টি। 1947 সালের আগে ভারত 26শে জানুয়ারিকে কি বলা হতো বা 26শে জানুয়ারিকে কি হিসাবে পালন করতো? শহীদ দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস না সংবিধান দিবস? তো সঠিক উত্তর হবে স্বাধীনতার আগে 1947 অর্থাৎ স্বাধীনতার আগে 26শে দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতো। নেক্সট দেখো, 9ই ডিসেম্বর 1946 তারিখে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম বৈঠকের সভাপতি কে ছিলেন? ডক্টর সচিবানন্দ সিনহা, জওহরলাল নেহরু, মানবেন্দ্র রায় না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? প্রথমে যখন হয়েছিল গণপরিষদের প্রথম বৈঠক তখন কিন্তু ডক্টর সচিবানন্দ সিনহা কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় কবে? প্রথম সভা অনুষ্ঠিত হয় 9ই ডিসেম্বর 1946 সালে। ভারতীয় সংবিধানের রচনাকারী গণপরিষদের উপসভাপতি অর্থাৎ আমাদের উপসভাপতি কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। ঠিক আছে, বা সহসভাপতি বলতে পারি আমরা। ভারতীয় সংবিধানের জনক, খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় আমরা সবাই জানি? ডক্টর বি আর আম্বেদকর। স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধানের দিবস কখন পালিত হয়? ভারতীয় সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর, কারণ 26শে নভেম্বরে আমাদের এটাকে কার্যকারী হয়েছিল, সংবিধান কার্যকারী হয়েছিল 26শে নভেম্বর। ঠিক আছে, তাহলে আমাদের এই শেষ হলো প্রথম অধ্যায়। পরে হচ্ছে আমাদের কি ভারতীয় সংবিধানের উৎস অর্থাৎ সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেই সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু এবার করব। প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারত কোন দেশের সংবিধানকে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতি হিসাবে বিবেচনা করেছে?
বা কোন দেশের সংবিধানকে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতি, অর্থাৎ আমাদের এই যে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের নীতিটা গ্রহণ করা আছে বা বিবেচনা করেছেন বা গ্রহণ করেছেন, বিবেচনা করে কি করেন, গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? কোথা থেকে গ্রহণ করেছেন? আমাদের কিন্তু ফ্রান্স থেকে গ্রহণ করেছেন। দেখো, নির্দেশমূলক নীতি কোথা থেকে গ্রহণ করেছেন? আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছে। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে গ্রহণ করেছে। মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করেছে। দ্বিকক্ষীয় ব্যবস্থা ব্রিটেন থেকে, এবং দুই কক্ষের যৌথ অধিবেশন কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমাদের কিন্তু নেওয়া হয়েছে। নিচে কোনটি ভারতের সংবিধানের উৎস নয়, অর্থাৎ কোথা থেকে আমরা কিন্তু সংবিধান গ্রহণ করি না বা গ্রহণ করা হয়নি? ডেনমার্কের সংবিধান, ফ্রান্সের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান? সঠিক উত্তর হবে ডেনমার্কের সংবিধান থেকে আমরা কিন্তু কোনো নিইনি, বা সেখান থেকে আমরা কোনো তথ্য নেওয়া হয়নি বা সংবিধান রচনাকালে। ভারতের সংবিধানের বিধান রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিধান গ্রহণ করা হয়েছে? পঞ্চবার্ষিকী করেন মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, বা ইউএসএ, আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা, না ইউএসএসআর? তো সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ভারতীয় সংবিধানের কোন অংশটি জার্মানির সংবিধান দ্বারা অনুপ্রাণিত? জার্মানির সংবিধান দ্বারা অনুপ্রাণিত জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার। ঠিক আছে, ভারতীয় সংবিধানে আইন শাসনের ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধান শক্তিশালী কেন্দ্রবিশিষ্ট ফেডারেশন ধারণাটি নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে? এই ফেডারেশনের ধারণাটা নেওয়া হয়েছে, কেন্দ্রবিশিষ্ট ফেডারেশনের ধারণা নেওয়া হয়েছে কানাডা থেকে। নেক্সট, ভারতের সংবিধানের স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতিগুলি নিম্নলিখিত বিষয়গুলি থেকে ধার করা হয়েছে। মানে এইটা কোথা থেকে ধার করা হয়েছে? আমরা এখন পেলাম ফ্রান্স থেকে বা ফরাসি সংবিধান থেকে কিন্তু ধার করা হয়েছে। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের আইন শাসনের ধারণার উৎস কোন বিদেশি সংবিধান থেকে নেওয়া হয়েছে, বা কোন বিদেশি সংবিধানের মধ্যে আছে যেটা আমরা নিয়েছি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউকে। এরপরে রয়েছে তারপরে টপিক আর্টিকেল, পার্টস এন্ড শিডিউল, অর্থাৎ অনুচ্ছেদ কি কি রয়েছে, অংশ কি কি রয়েছে, এবং শিডিউল বা তফসিল কি কি রয়েছে। সেই তফসিল থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি। প্রথম প্রশ্ন রয়েছে এটার মধ্যে, ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে একটি বিধান রয়েছে যে জনসভার তফসিল জাতি এবং তফসিল উপজাতির জন্য আসন সংরক্ষণের বিধান রয়েছে। কোন আর্টিকেলে বা কোন অনুচ্ছেদে? 330 নাম্বার আর্টিকেলে আমাদের কিন্তু এই বিধান রয়েছে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সম্পর্কে আসন সংরক্ষণের বিধান। বাজেটের অংশ হিসাবে উপস্থাপিত বার্ষিক আর্থিক বিবৃতি ভারতের সংবিধানে কোন ধারার আওতায় আছে? অনুচ্ছেদ নাম্বার বা আর্টিকেল নাম্বার 112। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় সবচেয়ে দীর্ঘতম সংবিধান ছিল, যার মূলত ড্যাশটি ধারা ছিল, বা দীর্ঘতম সংবিধান গৃহীত হয়েছিল সেই সময় কতটি ধারা ছিল বা কতটি অনুচ্ছেদ ছিল? সেটা হচ্ছে 395টি। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন তফসিলে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাজ্য পরিষদে প্রতিনিধিত্বকারী আসনের সংখ্যা বর্ণনা করা হয়েছে? তো সঠিক উত্তর হবে চতুর্থ তফসিল বা ফোর্থ শিডিউল। কোন অনুচ্ছেদে ভারতীয় সদস্যকে তফসিলি জাতির তালিকা থেকে তফসিলি জাতির তালিকা থেকে জাতি, উপজাতি অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া ক্ষমতা দেয়? কোন অনুচ্ছেদের মধ্যে উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 341। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর শপথ গ্রহণের ধারণাগুলি, ঠিক আছে, ধারণাগুলি নিম্নলিখিত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত তৃতীয় শিডিউল বা তৃতীয় তফসিলের অন্তর্ভুক্ত। ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনটি? নিম্নলিখিতগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় তফসিলে, মানে কি বলা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি, গভর্নর, প্রধান বিচারপতি, উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের বিচারকদের যে বেতন, সেই বেতন নিয়ে আমাদের বলা রয়েছে। ভারতীয় সংবিধানের প্রেক্ষাপটে নিচের কোনটি সঠিকভাবে মিলছে?
তৃতীয় অংশে বলা আছে মৌলিক অধিকার, তৃতীয় অংশে বলেছে মৌলিক কর্তব্য, তৃতীয় অংশে বলেছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, তৃতীয় অংশে বলেছে নাগরিকত্ব। কোনটা সঠিক? তো অপশন নাম্বার এ বা তৃতীয় অংশ মৌলিক অধিকার সম্পর্কে আমাদের কিন্তু বলা রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিষয়গুলি যুগ্ম তালিকার আওতাধীন? যুগ্ম তালিকার আওতার মধ্যে পড়ে কিন্তু বন, বন আমাদের যুগ্ম তালিকার মধ্যে পড়ে। ভারতীয় সংবিধানের শিক্ষাকে কোন তালিকার অধীনে রাখা হয়েছে? সমকালীন বা কনকারেন্ট লিস্ট, যেটাকে বলি আমরা, সমকালীন তালিকার মধ্যে রাখা হয়েছে। ভারতের সংবিধানে 371 ক বা 371 এ অনুচ্ছেদে ড্যাশ রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে নাগাল্যান্ডকে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের নাগাল্যান্ডের মধ্যে আমাদের বিশেষ মর্যাদা প্রদান করেছে। যেমন দেখো এখানে রয়েছে 371 মর্যাদা দেওয়া হয়েছে মহারাষ্ট্র এবং গুজরাটকে, 371 এ নাগাল্যান্ড, 371 বি আসামকে দিয়েছে, 371 সি মণিপুর, 371 ডি অন্ধ্রপ্রদেশ এন্ড তেলেঙ্গানা, 371 সেন্ট্রাল অন্ধ্রপ্রদেশ, এস্টাবলিশমেন্ট অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন অন্ধ্রপ্রদেশ, 371 এফ সিকিম, 371 জি মিজোরাম এবং 371 এইচ অরুণাচল প্রদেশ, 371 আই গোয়া এবং 371 জি কর্ণাটককে। এদের আমাদের কি দেওয়া রয়েছে? বিশেষ মর্যাদা দেওয়া রয়েছে এই আর্টিকেলের মধ্যে। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতীয় সংবিধানের 21 নম্বর অংশে 371 অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কোন রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়নি, যেখানে অস্থায়ী পরিষদ এবং ইত্যাদি সম্পর্কিত কিছু বিশেষ বিধান রয়েছে? সেটা আমাদের কি হবে, যে কোন রাজ্যগুলিকে আমাদের কিন্তু দেওয়া হয়নি 371 মধ্যে আমাদেরকে দেওয়া নেই। তাহলে আমরা কোনটা পেলাম? দেখো এখানে কোনটার মধ্যে আমরা পেলাম না, তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, 371 ক অনুসারে কোন রাজ্যের বিশেষ মর্যাদা রয়েছে? এখন পড়লাম আমরা কিন্তু নাগাল্যান্ড। অপশন বি। ভারতীয় সংবিধানের, দেখো আমরা এটা কিন্তু রিপিট হচ্ছে, প্রশ্ন রিপিট হচ্ছে, কিন্তু আমরা তুলতে তুলতে যেহেতু রিপিট হতেই পারে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন যেগুলো রিপিট এসেছে সেগুলো কিন্তু আমরা তুলিনি, বা আমাদের যেটা একবার পড়েছে সেটাকে আর কিন্তু নিইনি। ঠিক আছে, এমনিতেই কিন্তু 350 প্লাস প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরে নেক্সট দেখা রয়েছে ভারতীয় সংবিধানে কোন দুটি অনুচ্ছেদে বিচারিকা পরিচালনা, দ্য পাওয়ার অফ দ্য জুডিশিয়াল রিভিউ, সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ হয়েছে? কোন আমাদের যে কোন অনুচ্ছেদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করা যায় যে জুডিশিয়ারি রিভিউ আমরা কোন অনুচ্ছেদের মধ্যে পাওয়া যায়? অনুচ্ছেদ 32 নাম্বার এবং একটা হচ্ছে 226 নাম্বার। ঠিক আছে, দুটো দু কোটের রিভিউ আমাদের আছে যে জুডিশিয়াল রিভিউ। দেখো ভারতের 13 নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগীয় পরিচালনা সন্নিবেশ করা হয়েছিল, সন্নিবেশিত করা হয়েছিল, কিন্তু পরোক্ষভাবে 226 এবং 32 নম্বর অনুচ্ছেদেও বিচার বিভাগীয় পরিচালনা ক্ষমতার করা রয়েছে, কারণ তারা এটা সাংবিধানিক প্রতিকার প্রদান করতে পারে। যেমন ধারা নম্বর 32, সেটা সুপ্রিম কোর্ট দ্বারাই কিন্তু জারি করা রিট, অর্থাৎ রিট জারি করতে পারে। 32 নম্বর ধারা দ্বারা সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এবং ধারা নম্বর 226, এটা হচ্ছে হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে 226-এ, এবং সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 নম্বর ধারায়। রাজ্য তালিকার স্থানীয় গুরুত্বের বিষয়গুলি রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যগুলি তালিকার অধীনে পড়ে? ঠিক আছে, তাহলে আমাদের দেখো কোনটা, মানে নিম্নলিখিত কোনগুলি আমাদের মধ্যে পড়ে রাজ্য তালিকার স্থানীয় গুরুত্বের বিষয় রয়েছে? জনস্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, আয় ব্যতীত অন্যান্য আয়ের উপর কর, ব্যাংকিং ও বীমা, না কর্পোরেশন কর? তো আমাদের হবে কি জনস্বাস্থ্য এবং স্যানিটেশন। পরের প্রশ্ন কি রয়েছে? 2020 সালে অক্টোবর পর্যন্ত ভারতের সংবিধান কয়টি অনুচ্ছেদ রয়েছে? 2020 অর্থাৎ আমাদের বর্তমানে কি হয়েছে, 448টা প্রথম অবস্থায় ছিল, আমরা 395টি, প্রথম 395টি ছিল, এবং বর্তমানে এখন কত হয়েছে? 448টি হয়েছে। তো আমাদের কি হয়েছে? অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেল রয়েছে 448টি। 2020 সালের অক্টোবর পর্যন্ত সংবিধানে কয়টি অংশ রয়েছে, অর্থাৎ অংশ কয়টি রয়েছে? অংশ বর্তমানে কিন্তু 25টি রয়েছে। যেহেতু 2020 সালের অক্টোবর পর্যন্ত বলা হয়েছে, এখন কিন্তু 25টি অনুচ্ছেদ রয়েছে। আর আরেকটা রয়েছে, যেমন এটা অনুচ্ছেদ হলো, এবং তফসিল আমাদের কি রয়েছে 12টি। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ নাম্বার 112। অনুচ্ছেদ নম্বর 112 আমাদের কি বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতির উল্লেখ রয়েছে। নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির আদেশ দ্বারা একটি আন্তঃরাজ্য পরিষদ গঠন করা যেতে পারে? কোন অনুচ্ছেদে বলা আছে? 263 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে।
ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে আন্তঃরাজ্য বিরোধের সমন্বয় সাধনের জন্য একটি আন্তঃরাজ্য পরিষদ গঠন করা হয়েছে? কোন অনুচ্ছেদের মধ্যে? এখন পেলাম 263 নম্বর অনুচ্ছেদের মধ্যে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নির্দিষ্ট পরিস্থিতিতে লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনের ক্ষমতা দেয়? লোকসভা এবং কি রাজ্যসভার যৌথ অধিবেশনের ক্ষমতা দেওয়া রয়েছে অনুচ্ছেদ নাম্বার 108 বা আর্টিকেল 108। ভারতীয় সংবিধানে 35 ক ধারা কোন সালে যুক্ত করা হয়েছে? 1954 সালে কিন্তু যুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানে কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা এবং তাদের অঞ্চল রয়েছে? সেটা কি প্রথম বা ফার্স্টেই রয়েছে আমাদের কিন্তু কি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। নিম্নলিখিত কোন রাজ্যগুলি ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল দ্বারা শাসিত নয়? তাহলে ষষ্ঠ তফসিল দ্বারা শাসিত নয় হচ্ছে কি ত্রিপুরা। এর পরের অধ্যায় হচ্ছে পরের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রস্তাবনা, ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রিএম্বল। সংবিধানের একটি ভূমিকামূলক বিবৃতি যা সংবিধানের কারণ এবং নির্দেশক মূল্যবোধ বর্ণনা করে দেয় তাকে কি বলা হয় বা তাকে কি বলে থাকি? তাকে হচ্ছে প্রস্তাবনা। আমাদের প্রস্তাবনায় আমাদের সংবিধানের ভূমিকা থাকে, যেটাই সংবিধানের কারণ এবং নির্দেশকের মূল্যবোধের প্রকাশ। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় এই প্রশ্ন উঠে যে প্রস্তাবনা ড্যাশ হতে পারে, অর্থাৎ প্রস্তাবনা কি হতে পারে? 1973 নম্বর কেশবানন্দ ভারতী মামলা খুব গুরুত্বপূর্ণ, যেটাই আমাদের কি বলছে যে প্রস্তাবনা কিন্তু আমাদের সংশোধন করা যেতে পারে। ড্যাশ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে, অর্থাৎ ভারতের সংবিধানের মধ্যেই কিন্তু বলা রয়েছে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে। পরে হচ্ছে ভারতের সংবিধানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দটি কখন যুক্ত করা হয়েছিল বা কোন সংশোধনীতে আমরা কিন্তু যুক্ত করেছিলাম বা যুক্ত করা হয়েছিল? 1976 সালে 42তম সংশোধন। ঠিক আছে, আর 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। পরের যে অধ্যায় ইউনিয়ন এবং এর অঞ্চল, দ্য ইউনিয়ন এন্ড ইটস টেরিটরিজ, এখান থেকে যে প্রশ্নগুলি আছে এরপর দেখো প্রথমে কি রয়েছে যে ভারতের যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা কার রয়েছে? সংসদ কিন্তু আমাদের ভারতের সীমানা রাজ্যের সংসদ দ্বারা আমরা কিন্তু সংসদের আলোচনার ভিত্তিতে কিন্তু রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্য গঠন, সীমানা পরিবর্তন ইত্যাদির বিস্তারিত বর্ণনা রয়েছে? কোন অনুচ্ছেদের মধ্যে? অনুচ্ছেদ নাম্বার 3 বলা রয়েছে আমাদের কিন্তু কি যে নতুন রাজ্য গঠন, সীমানা পরিবর্তন ইত্যাদি রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে ভারত অর্থাৎ ভারত রাজ্যগুলির একটি ইউনিয়ন হবে? কোন অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ নাম্বার 1। ঠিক আছে। মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যগুলি তৈরি হয়েছিল কত সালে? 1960 সালে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1960 সালে কিন্তু গঠিত হয়েছিল। ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড রাজ্যগুলি তৈরি হয়েছিল কত সালে? 2000 সালে। এরপর হচ্ছে সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন রয়েছে। সিটিজেনশিপ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, ভারতীয় সংবিধানের সিটিজেনশিপ বা নাগরিকত্ব, ভারতীয় সংবিধানের 7 নম্বর ধারা অনুসারে যে কোনো ব্যক্তি দেশের পরে ভারতের ভূখণ্ড থেকে তার বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত ভূখণ্ডে স্থানান্তরিত হয়েছেন তিনি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবে না। কতর পরে আমাদের ভূখণ্ড থেকে যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত ভূখণ্ডে স্থানান্তরিত হয়েছেন তাহলে তাকে নাগরিক হিসেবে বিবেচনা করা যাবে না। সেটা হচ্ছে অপশন নাম্বার এ, 1 মার্চ 1947। 1947-এর 1 মার্চের পরের থেকে কিন্তু এটা কিন্তু কার্যকরী হবে না বা বিবেচিত হবে না। ভারতীয় সংবিধান ধারা নাম্বার 6B(I) অনুসারে প্রতিটি ব্যক্তির ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে যদি তিনি 10 সালের আগে পাকিস্তান থেকে চলে আসেন এবং তিনি সাধারণত তার অভিবাসনের তারিখ ভারতের ভূখণ্ডে বসবাস করে থাকেন। সেটা কি হবে? 19 জুলাই 1948। একজন ব্যক্তি যদি তার সাধারণত 10 বছর ধরে ভারতের বাসিন্দা হন তাহলে তিনি প্রকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন। সেটা হবে কি? যদি 12 বছর আমাদের বসবাস করে থাকেন ভারতের মধ্যে তাহলে অবশ্যই তিনি নাগরিকত্ব কিন্তু অর্জন করতে
পারবেন। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদ কোন বিষয়গুলি বর্ণনা করা হয়েছে? নাগরিকত্ব নিয়ে আলোচনা করেছি। 5 থেকে 11 আর্টিকেল। সংবিধানের প্রবর্তনের পর থেকে কোন আইনে নাগরিকত্ব এবং নাগরিকত্ব হারানোর বিষয়ের বিধান রয়েছে? সেটা হবে নাগরিকত্ব আইন 1955, যার মধ্যে আমাদের নাগরিকত্ব হারানোর বিষয়গুলি রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। প্রথম প্রশ্ন এই ফান্ডামেন্টাল রাইটের অর্থাৎ মৌলিক অধিকারের প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার অন্তর্ভুক্ত রয়েছে? জীবনের অধিকার অন্তর্ভুক্ত রয়েছে কোন অনুচ্ছেদের মধ্যে? কিন্তু এটাও কিন্তু তোমাদেরকে মৌলিক অধিকারের কোন অনুচ্ছেদের মধ্যে জীবনের অধিকারকে তুলে ধরা হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাও। ঠিক আছে, পরে রয়েছে কোন সালে ভারতের সংবিধানের 86তম সংশোধনের মাধ্যমে 21 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে যার অধীনে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধানকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে কোন সালে? 86 নম্বর সংশোধনী, মনে রাখবে সংশোধনী 86 নম্বর সংশোধনী 21 ক, অর্থাৎ আমাদের এটা কত হয়েছিল 2002 সালে। এই সালের 86তম সংশোধন হয়েছিল। ভারতের পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাকে 1.5 বছর পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। তো সঠিক উত্তর হবে আমরা 14 বছর পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের সংবিধান অনুসারে গ্রেপ্তারকৃত এবং হেফাজতে আটক থাকা প্রত্যেক ব্যক্তির গ্রেপ্তারের 1.5 ঘন্টার মধ্যে তার নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় বাদে আমাদের কত ঘন্টার মধ্যে নিকটতম আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে? তো সঠিক উত্তর হবে 12 ঘন্টার মধ্যে কিন্তু তাকে নিয়ে যেতে হবে গ্রেপ্তার করার পর। নেক্সট রয়েছে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন সংসদে পাস হয়েছিল ড্যাশ সালে? তাহলে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাস হয়েছিল কিন্তু 2009 সালে। 2009 সালে। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়নি? মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়নি। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পেশার অধিকার। আমাদের সংবিধানের বেশিরভাগ মৌলিক অধিকার অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলিক অধিকারগুলো কত থেকে কতর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে? 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে আমাদের কিন্তু অন্তর্ভুক্ত করা রয়েছে। ভারতের সংবিধান অধীনে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা দেশের অধীনে নিহিত আছে, আর দেশের অধীনে বর্ণনা করা রয়েছে অনুচ্ছেদ নম্বর 29-এ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ 20 নম্বর অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানে দেশের অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেল বলা হয়েছে? আর্টিকেল নাম্বার অনুচ্ছেদ নাম্বার বা আর্টিকেল নাম্বার 23-এর বলা রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতীয় সংবিধানে কোন ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত? শোষণের বিরুদ্ধে অধিকার, সেটা হচ্ছে অপশন 23 থেকে 24, শোষণের বিরুদ্ধে অধিকার। ভারতের সংবিধানের দেশ অনুসারে কেবল জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান বা এগুলোর যে কোনো একটি ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো বৈষম্য করা যাবে না। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল নাম্বার 15 বা অনুচ্ছেদ 15। ভারতীয় সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে নিম্নলিখিত কোন অধিকারগুলি প্রদান করা হয়েছে? 29 নম্বর অনুচ্ছেদ আমরা কিন্তু আবার পেলাম যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 29। সেই একই প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ? আবার ওই প্রশ্ন হয়, অনুচ্ছেদ নাম্বার 29। ঠিক আছে, দেখো ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি বাক স্বাধীনতার ক্ষেত্রে কিছু অধিকারের সুরক্ষা নিশ্চিত করে? সেটা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার রয়েছে অনুচ্ছেদ নাম্বার 19। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা আছে? অস্পৃশ্যতা বিলোপের কথা বলা আছে অনুচ্ছেদ নাম্বার 17। ভারতীয় নাগরিকদের 17 অনুচ্ছেদ নিম্নলিখিত বিষয়গুলি বলবৎ করা হয়েছে। তাহলে এখন পেলাম যে অস্পৃশ্যতা প্রথা বিলোপ করা বা অস্পৃশ্যতা বিলোপ সম্পর্কে বলা রয়েছে। রিট অফ ম্যান্ডামাস, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ ম্যান্ডামাস কি? রিট অফ ম্যান্ডামাস হচ্ছে যে কোনো সরকারি সংস্থাকে তার দায়িত্ব পালন করানোর জন্য যে রিট করা হয় সেটা হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। কে বলেছিলেন যে সংবিধান প্রতিকারের অধিকার সংবিধানের হৃদয় ও আত্মা? ঠিক আছে,
অধিকারের অধিকার হচ্ছে সংবিধানের হৃদয় ও আত্মা। কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা কি বলি, ডক্টর বি.আর. আম্বেদকরকে যে সংবিধানের জনক। ভারতীয় সংবিধান অনুসারে নিচের কোনটি মৌলিক অধিকার নয়? ভারতীয় সংবিধান অনুসারে নিচের কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না নয়? তাহলে আমাদের সমান ন্যায় বিচার বা বিনামূল্যে আইনি সহায়তা। ভারতের সংবিধানে কোন কোন অনুচ্ছেদে সমতার অধিকার বলা রয়েছে? সমতার অধিকার বলা রয়েছে 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদের মধ্যে। ভারতীয় বিচার ব্যবস্থায় হেভিয়াস কার্পাস রিটের আক্ষরিক অর্থ কি? হেভিয়াস প্রত্যায়িত হতে হবে বা টু বি সার্টিফাইড, আপনার কর্তৃক বা হোয়াট ইজ ইউর অথরিটি, আমরা আদেশ দিচ্ছি বা উই কমান্ড, আপনার দেহ থাকবে বা উই শ্যাল হ্যাভ দ্য বডি। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে উই শ্যাল হ্যাভ দ্য বডি বা আপনার দেহ থাকবে। হেভিয়াস কর্পাস রিটের আক্ষরিক অর্থ। কোন রিটের অধীনে আদালত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার সামনে হাজির করানোর নির্দেশ দেয় অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ দিতে পারে যদি গ্রেপ্তারের পদ্ধতি বা কারণ আইনসঙ্গত বা সন্তোষজনক না হয়। তার কোন রিটের অধীনে? সেই রিট হচ্ছে আমাদের কিন্তু হেভিয়াস কর্পাস। নিচের কোনটিতে ভারতীয় সংবিধানে আত্মা হিসেবে বর্ণনা করা আছে বা আত্মা বলেছেন? তো সঠিক নম্বর হবে অপশন নাম্বার সি, মৌলিক অধিকার। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা, সমান সুযোগের কর্মসংস্থান বা সরকারি কর্মক্ষেত্রে সমান সুযোগের অধিকার বলা হয়েছে অনুচ্ছেদ নাম্বার 16। অনুচ্ছেদ নাম্বার 16 বলা আছে কর্মসংস্থানের সমান অধিকার, সুযোগের অধিকার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিকে সমান সুযোগের? তো আমরা এখন বললাম সেই প্রশ্ন রয়েছে আবার অনুচ্ছেদ নাম্বার 16। শোষণের বিরুদ্ধে অধিকার, সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার প্রদান করা হয়েছে কোথায়? অনুচ্ছেদ নাম্বার 23। সংবিধানের কোন ধারার অধীনে ভারতের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার প্রয়োগের জন্য রিট জারি করতে পারে? অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 32। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পদবি বিলোপ নিশ্চিত করতে হবে? পদবি বিলোপ আমাদের কি? অনুচ্ছেদ নাম্বার 18। নিম্নলিখিত কোন অনুচ্ছেদে সমতার ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে? সমতার ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে অনুচ্ছেদ নাম্বার 14। এরপরে যে পরের অধ্যায় রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি, যেটাকে বলে থাকি আমরা, ডিপিএসপি সম্পর্কে জানব। সমাজের দুর্বল অংশ বিশেষ করে তফসিলি জাতি এবং উপজাতির শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থে প্রচার নিম্নলিখিত কোন আওতায় আসে? সঠিক উত্তর হবে ডিপিএসসি বা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শ্রমিকদের জন্য জীবনযাত্রার মজুরি ইত্যাদি নির্ধারণের নির্দেশ দেওয়া রয়েছে? সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অনুচ্ছেদ নাম্বার 43 বা অনুচ্ছেদ 43 বলা রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ স্থান এবং বস্তুর সুরক্ষার বিধান রয়েছে? সেটা হবে আর্টিকেল নাম্বার 49। আর্টিকেল নাম্বার 49 রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালার অন্তর্ভুক্ত বিধানগুলি কি? যে কোনো আদালত কর্তৃক বলবৎ করা যেতে পারে, উপযুক্ত আদালত কর্তৃক বলবৎ করা যেতে পারে, কোনো আদালত কর্তৃক বলবৎ করা যাবে না, সর্বোচ্চ আদালত কর্তৃক বলবৎ করা যেতে পারে। তো সঠিক উত্তর হবে কোনো আদালত কর্তৃক বলবৎ করা যাবে না। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে, অর্থাৎ ভারতীয় সংবিধান কোথা থেকে গৃহীত হয়েছে? আইরিশ সংবিধান থেকে। ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন অংশে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? পার্ট নম্বর 4, ঠিক আছে, বা অংশ 4 আমাদের বলা রয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে যে রাজ্য গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার জন্য পদক্ষেপ নেবে? অনুচ্ছেদ নাম্বার 40, যে রাজ্য গ্রাম। ভারতীয় সংবিধানের ন্যায্য এবং মানবিক কর্ম পরিবেশ এবং মাতৃত্বকালীন ত্রাণ নিশ্চিত করার জন্য বিধানগুলি অন্যতম হিসেবে অর্পিত হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার হচ্ছে বি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা উন্নয়নের বিষয়ে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা নির্ধারণ করেছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 51। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালার ড্যাশ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রচারের সাথে সম্পর্কিত? অপশন নাম্বার হবে
এই অনুচ্ছেদ নাম্বার 51। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রগুলির আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা সম্পর্কিত বাধ্যবাধকতাগুলি উল্লেখ করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে 43 খ অর্থাৎ 43 বি অনুচ্ছেদে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে আলোচনা করা হয়েছে, সেটা কি? সমবায় সমিতি। 43 বি আমাদের কি? 43 বি আমাদের কি? সমবায় সমিতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। ভারত সরকারের গৃহীত নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি বা ওই যে ডিপিএসসি দ্বারা পরিচালিত নয়? গ্রাম পঞ্চায়েতের প্রচার, ভবন উপ আইন প্রণয়ন বা অভিন্ন দেওয়ানি বিধি বা মদ্যপ পানীয় নিষিদ্ধকরণ, যেমন যেটা রয়েছে প্রমোশন অফ ভিলেজ পঞ্চায়েত, প্রিপারেশন অফ বিল্ডিং বাই ল, ইউনিফর্ম সিভিল কোড, না প্রহিবিশন অফ দ্য কনজামশন অফ অ্যালকোহলিক লিকার। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি, যেটা হচ্ছে প্রিপারেশন অফ বিল্ডিং বাই ল। ভারতের সংবিধান কোন অনুচ্ছেদের লক্ষ্য হলো ভারতের সর্বত্র নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন নিশ্চিত করা? সঠিক উত্তর হবে অনুচ্ছেদ নাম্বার 44। পরের প্রশ্ন বা পরের অধ্যায় রয়েছে কি? ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, বা মৌলিক কর্তব্য। প্রশ্ন কি রয়েছে যে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়েছে। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোথা থেকে গৃহীত হয়েছে? আমরা প্রথমে একবার দেখলাম সোভিয়েত ইউনিয়ন সংবিধান বা ইউএসএসআর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনগুলি ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার বিধান ছিল? কত নম্বর? অপশন নাম্বার এ, 42তম সংশোধনী। ভারতের সংবিধানে চতুর্থ অংশ 4A, ঠিক আছে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে, বা কোন বিষয়গুলি? অর্থাৎ আমাদের মৌলিক কর্তব্য, নাকি মৌলিক অধিকার, নাকি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, নাকি নাগরিকত্ব? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মৌলিক কর্তব্য নিয়ে। 2020 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধান কয়টি মৌলিক কর্তব্যের তালিকা রয়েছে? মৌলিক কর্তব্যের তালিকা রয়েছে কি? 11টি। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা সমুন্নত রাখা এবং রক্ষা করা হলো কি? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যের মধ্যে কিন্তু পড়ে। ভারতীয় সংবিধান অনুসারে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ করা, বৈজ্ঞানিক আচরণ বিকাশ করা, নাকি মানব পাচার এবং শিশু শ্রম নিষিদ্ধ করা? তো সঠিক উত্তর হবে মানব পাচার এবং শিশু শ্রম নিষিদ্ধ করা। কোশ্চেন, পরের প্রশ্ন রয়েছে যে ভারতীয় সংবিধান কোন অনুচ্ছেদ অনুসারে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য? এটি বলা রয়েছে 51A বা 51ক, আর্টিকেল নাম্বার 51ক এর মধ্যে রয়েছে। পরের যে অধ্যায় রয়েছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। নিম্নলিখিতের মধ্যে কে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে আমরা বলে থাকি রাষ্ট্রপতি, যার হাতে আমাদের সর্বোচ্চ কমান্ডার, অর্থাৎ তার হাতে কিন্তু সমস্ত ক্ষমতা থাকে। ভারতে যখন সংবিধান লঙ্ঘনের জন্য কোন রাষ্ট্রপতিকে অভিশংসিত করা হয়, তখন অভিযোগটি, অর্থাৎ ইমপিচমেন্ট করা হয়, ইমপিচমেন্ট অফ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, এটা কার দ্বারা করা হয়? প্রেফার্ড বাই কেবল লোকসভার দ্বারা, সংসদের যে কোনো কক্ষে, কেবল রাজ্যসভা দ্বারা, না কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দ্বারা? এটা কিন্তু সংসদের যে কোনো কক্ষ দ্বারা কিন্তু এটা করতে পারে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শপথ বা ঘোষণা সম্পর্কে আলোচনা করা হয়েছে? রাষ্ট্রপতি আর শপথ এবং ঘোষণা সম্পর্কে আলোচনা করেছে অপশন নাম্বার সি, অর্থাৎ হচ্ছে 60। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি ইউনিয়নের নির্বাহী ক্ষমতার সাথে সম্পর্কিত? অপশন নাম্বার সি, অর্থাৎ 53। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি সংসদের বিশেষ ভাষণের কথা বলা রয়েছে? বিশেষ ভাষণের কথা রয়েছে 87। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া এবং বার্তা প্রেরণের অধিকারের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 86। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি নির্বাচনী কলেজ দ্বারা, যার মধ্যে রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই দ্য ইলেকটোরাল কলেজ কনসিস্ট অফ। ঠিক আছে, দেখো কোনটি এই দুটির মধ্যে? সংসদ উভয় কক্ষের নির্বাচিত সদস্য,
অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, আর রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য। তাহলে আমাদের কিন্তু দুটোই ম্যাচ করছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 এবং 2 উভয়ে। ভারতের রাষ্ট্রপতি অভিশংসন বা ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট পদ্ধতি ভারতের সংবিধানের ড্যাশে উল্লেখ করা আছে। ভারতের কোথায়? অনুচ্ছেদ নাম্বার 61 মধ্যে কিন্তু উল্লেখ করা রয়েছে। ভারত ইউনিয়নের নির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান, অর্থাৎ ভারত ইউনিয়ন নির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয়। ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নিয়ে গঠন করে থাকেন। রাষ্ট্রপতি হলেন জাতির প্রথম নাগরিক, তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। এগুলা কিন্তু সবাই আমাদের ম্যাচ করছে। তাহলে সত্য নিশ্চয়ই অপশন ডি, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না। আচ্ছা, তিনি পারেন না, এটাও কিন্তু পারে তো, সত্য নয় বলেছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। প্রধান বিচারপতিকে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করেন। বর্তমান রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ের দুজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? অ্যাংলো ইন্ডিয়ান, যেটা দুটো সিটেই থাকে আমাদের, অ্যাংলো ইন্ডিয়ান। অপশন নাম্বার হবে এ। ভারতীয় সংসদের যে কোনো পক্ষে আহ্বান স্থগিত করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির আছে। কিন্তু যে কোনো পক্ষে আহ্বান বা স্থগিত করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কে আলোচনা করেছে? রাষ্ট্রপতির মেয়াদ বা টেনিওচার, ঠিক আছে, মেয়াদ, সেটা হচ্ছে কি অনুচ্ছেদ নাম্বার 56 বলা রয়েছে। ভারতের সংবিধানে 72 নম্বর অনুচ্ছেদে নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? 72 নম্বর অনুচ্ছেদ বলে যে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, ঠিক আছে, পার্ডনিং পাওয়ার। কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত যে কোনো ব্যক্তির সাজা, ক্ষমা, বিলম্ব এবং অবকাশ বা মুকুব যেটা বলি করতে পারেন, অথবা স্থগিত বা মুকুব বা হ্রাস করতে পারেন, বা ক্ষমতা কোনো ব্যক্তির সাজা ক্ষমা করা বা বিলম্ব করা বা কমানো, বা আমাদের তার মানে অবকাশটাকে কমিয়ে দেওয়া, সেটা কমা বা বৃদ্ধি করতে পারেন কে? কমাতে পারেন কে? রাষ্ট্রপতি। কত নম্বর ধারার মধ্যে উল্লেখ রয়েছে? ধারা নম্বর 72 মধ্যে রয়েছে। নিম্নলিখিত ভারতীয় রাষ্ট্রপতিদের নাম তাদের কার্যকালের নাম অনুসারে সাজান। কি রয়েছে? ফখরুদ্দিন আলী আহমেদ, নীলম সঞ্জীব রেড্ডি, ডক্টর জাকির হোসেন না জ্ঞানী জৈল সিং। তো কোনটি হবে? প্রথমে কিন্তু হবে 3-1। আচ্ছা, প্রথম হবে কিন্তু আমাদের এডি জ্ঞানী জৈল সিং। 2 নম্বর তারপর হবে কিন্তু নীলম সঞ্জীব রেড্ডি, তারপরে হবে জাকির হোসেন, না এটা হবে 3 নম্বরে ফকির আলী আহমেদ, তারপরে হবে কিন্তু জাকির হোসেন। তাহলে হচ্ছে আমাদের কি 3-2-4-1, না সাজালে আমাদের প্রথম কি হচ্ছে কিন্তু 4, তারপর হচ্ছে 2-2-4-2, অপশন নাম্বার ডি 4-2-1-3। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই যদি অনুপস্থিত থাকলে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে কাজ করবেন? ভারতের যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই পদ ফাঁকা থাকে, তাহলে কিন্তু আমাদের তখন দায়িত্বভার পড়ে যায় ভারতের প্রধান বিচারপতির উপর। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে শপথ বাক্য করান ভারতের প্রধান বিচারপতি। অপশন নাম্বার সি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের কে নিযুক্ত করেন? নির্বাচন কমিশনার নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় না? কে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হতে পারে না বা নিযুক্ত হয় না? তাহলে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনি গভর্নর দ্বারা, আমাদের রাজ্যের গভর্নর থাকে যে তার দ্বারা কিন্তু নিয়ম নিযুক্ত হয় বা শপথ বাক্য পাঠ করেন। এরা কিন্তু হাইকোর্টের বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি বা রাজ্যপাল সবগুলো কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বারে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করা প্রথম মহিলা কে ছিলেন? মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা দেবী সিং পাটিল বা প্রতিভা পাটিল। ভারতের চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন? চতুর্থ রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কট, বা এটাকে বলা হয় ভি ভি গিরি, ঠিক আছে, ভি ভি গিরি, ঠিক আছে। রামনাথ কোবিন্দ হলেন ভারতের দেশতম রাষ্ট্রপতি। রামনাথ কোবিন্দ হচ্ছে 14তম রাষ্ট্রপতি। তোমাদের মনে রাখতে হবে বর্তমান যে রাষ্ট্রপতি তিনি কততম রাষ্ট্রপতি?
ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। ভারতের কোন রাষ্ট্রপতিকে মিসাইল ম্যান বলা হয়? ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে নিম্নলিখিত কাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? মানে রাষ্ট্রপতি হওয়ার আগে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, তিনি হচ্ছেন কি? অপশন নাম্বার বি, এস রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি? সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হচ্ছেন অপশন নাম্বার এ শ্রী নীলম সজ্জিম রেড্ডি। ভারতের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা কর্তৃক প্রবর্তিত এবং পাস হওয়া সমস্ত বিল কেবলমাত্র নিম্নলিখিতদের সম্মতি পাওয়ার পরেই কার্যকর হতে পারে। কাদের সম্মতি পাওয়ার পর? অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি সম্মতি দেবে, তবেই কিন্তু তারপরে কাজ হবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের অবকাশকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির দেওয়া রয়েছে? সেটা বলা রয়েছে কি? অনুচ্ছেদ নাম্বার 123। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? সর্বনিম্ন বয়স কিন্তু 35 বছর হতে হবে। এরপর রয়েছে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন? সংসদ, রাজ্য আইনসভার সদস্য, রাজ্যসভার সদস্যরা, না সংসদের উভয় কক্ষের সদস্যরা, না সংসদের নির্বাচিত সদস্যরা? অপশন নাম্বার হবে সি, সংসদের উভয় কক্ষের সদস্যরাই কিন্তু আমাদের নির্বাচন করে। পরে দেখো কি রয়েছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? সেটা হবে অপশন নাম্বার এ, উপরাষ্ট্রপতি। প্রথম সাংবিধানিক পদ যদি বলা হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে উপরাষ্ট্রপতি। ভারতের সংবিধানের অনুসারে রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হনকে? উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, ঠিক আছে, বা এক্স অফিসিও যেটাকে বলা হয়। সংসদ, এরপরে রয়েছে এরপরের অধ্যায় সংসদ থেকে, অর্থাৎ পার্লামেন্ট থেকে কি কি রয়েছে আমরা দেখবো, সংসদ থেকে কি কি প্রশ্ন আসে বা এসেছিল। নিম্নলিখিতের মধ্যে কাকে ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে কি? অ্যাটর্নি জেনারেল। প্রথম আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ভারতের সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে? 110, অনুচ্ছেদ নম্বর 110-এর মধ্যে বলা রয়েছে নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, আমাদের এই তিনটা নিয়ে কিন্তু আমাদের গঠিত হয়, তার অংশ নয় হচ্ছে রাজ্য বিধানসভা। অপশন নাম্বার ডি। ভারতের সংসদ গঠিত হয় প্রধানমন্ত্রী, লোকসভা না রাজ্যসভা? রাষ্ট্রপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, লোকসভা এবং রাজ্যসভা? লোকসভা এবং রাজ্যসভা, নাকি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা? তাহলে রাষ্ট্রপতি, অপশন নাম্বার ডি, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? রাষ্ট্রপতি, হাউস অফ দ্য পিপল, লোকসভা যেটাকে বলে, জনসভা, লেজিসলেটিভ কাউন্সিল, আইন পরিষদ, না দ্য কাউন্সিল অফ স্টেট, রাজ্য পরিষদ? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বা আইন পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল। ভারতের সংবিধান অনুসারে যদি সংসদের যে কোনো কক্ষের সদস্য ড্যাশ দিনের জন্য সংসদে অনুমতি ছাড়া সকল সভায় অনুপস্থিত থাকেন, তাহলে সংসদ তার আসনটি শূন্য ঘোষণা করতে পারে বা তার আসন ক্যান্সেল করতে পারে। তার সময়সীমা 60 দিন। 60 দিনের যদি বেশি অনুমতি ছাড়া থাকে তাহলে তার পদ কিন্তু শূন্য হিসেবে ঘোষণা করতে পারে বা তার পদ খারিজ করতে পারে। সংসদ পরপর দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান, অর্থাৎ দুটো পরপর সংসদ হতে গেলে কমপক্ষে ব্যবধান সর্বোচ্চ থাকতে পারে 6 মাসের বেশি কিন্তু নয়, সর্বাধিক সময়ের ব্যবধান 6 মাস। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময় নিম্নলিখিতের মধ্যে কে সবচেয়ে বয়স্ক ছিলেন? অর্থাৎ সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন কে? সেটা হচ্ছে কি? মোরারজি দেশাই। নিম্নলিখিতের মধ্যে কে একজন সরকারি বিল পেশ করতে পারেন? ঠিক আছে, লোকসভার মন্ত্রী, সংসদের সদস্য যিনি মন্ত্রী নন, লোকসভার ট্রেজারি বেঞ্চের সদস্য, না সংসদের যে কোনো পক্ষের মন্ত্রী হওয়ার জন্য? তাহলে সংসদের যদি যে কোনো পক্ষের মন্ত্রী হয় তাহলে কিন্তু বিল পেশ করতে পারেন, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয় কারণ 1952 সালে নির্বাচন শুরু হয় এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয়। পরের অধ্যায় রয়েছে রাজ্যসভা। রাজ্যসভা নিয়ে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো,
রাজ্যসভার সদস্য পদ লাভের জন্য রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজ সেবার দক্ষতার ভিত্তিতে ড্যাশ সদস্যের মনোনীত করতে পারেন এবং বাকিরা মানে এই সব ক্ষেত্রে কিন্তু নির্বাচিত করতে পারেন, রাজ্যসভার সদস্য পদ লাভ করতে পারেন। ঠিক আছে, তাহলে কতজনকে আমরা মনোনীত করতে পারেন? 12 জন। টোটাল হবে কি 12 জন। অপশন নাম্বার হচ্ছে কি বি, 12 জনকে কিন্তু মনোনীত করতে পারেন। সেটা সাহিত্য ক্ষেত্রে হতে পারে, বিজ্ঞান ক্ষেত্রে হতে পারে, শিল্প ক্ষেত্রে, এইভাবে আমাদের কিন্তু নিয়োগ করেন। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন গণেশ বাসুদেব। ভারতের সংবিধানের 7 তফসিল বা 7 তফসিল তালিকায় 2 তে অন্তর্ভুক্ত বিষয়গুলির উপর আইন প্রণয়নের ক্ষমতা সংসদের নেই। নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি এই সাধারণ নিয়মে ব্যতিক্রম? যদি প্রধানমন্ত্রী সংসদকে তা করতে বলেন, যদি রাজ্যসভা এ বিষয়ে একটি প্রস্তাব পাস করেন, যদি রাজ্যপাল এর প্রয়োজনীয় প্রমাণ করেন এবং যদি বিচার বিভাগ সংসদকে তা করতে বলেন। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, যদি রাজ্যসভা এই বিষয়ে একটি প্রস্তাব পাস করেন। লোকসভা অর্থ বিল পাসের পর রাজ্যসভা সর্বোচ্চ ড্যাশ দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত পাঠাতে হয়? লোকসভায় যদি অর্থ বিল পাস হয়ে যায় তাহলে রাজ্যসভায় সর্বোচ্চ ওই বিলটিকে লোকসভায় ফেরত পাঠাতে হয়, মানে রাজ্যসভায় বিবেচিত করার জন্য 14 দিন, অর্থাৎ 14 দিনের হওয়ার পরেই কিন্তু লোকসভার মধ্যে ফেরত পাঠাতে হবে। রাজ্যসভার প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? রাজ্যসভা কখনো ভেঙে যায় না। অবশ্যই রাজ্যসভা সংসদের নিম্নকক্ষ, এটি লোকসভার মতো সরাসরি নির্বাচিত সংস্থা, নাকি রাজ্যসভার মেয়াদ 6 বছর? তো সঠিক উত্তর হবে কিন্তু রাজ্যসভা কখনো ভাঙা যায় না বা ভেঙে যায় না। রাজ্যসভার প্রয়োজনীয় কোরাম হলো, রাজ্যসভার প্রয়োজনীয় কোরাম কতগুলো রয়েছে? 25। কোরাম হলো 25। ভারতীয় সংসদের উচ্চকক্ষ কোনটাকে বলা হয়? রাজ্যসভাকে বলা হয় আমাদের উচ্চকক্ষ। রাজ্যসভার সদস্যদের নির্বাচিত হয় কত বছরের জন্য নির্বাচিত হতে পারেন, বা সময়কাল তার কত? সময়কাল হবে কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। ঠিক আছে, এরপর রয়েছে লোকসভা। বর্তমানে কোন রাজ্যে সর্বাধিক লোকসভার আসন রয়েছে? সেটা হবে উত্তরপ্রদেশ। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লোকসভার আসন বেশি রয়েছে। লোকসভার নির্বাচিত সদস্যের মোট সদস্য সংখ্যা কত? 543। লোকসভা নির্বাচিত সদস্যের সংখ্যা মোট 543। ভারতীয় সংসদের প্রথম স্পিকার হলেন কি? জিভি মাভালঙ্কর। অর্থ বিল পেশ করা যেতে পারে শুধুমাত্র লোকসভায়? একদম অবশ্যই, অপশন নাম্বার এ, শুধুমাত্র লোকসভায়। দেশ যে কোনো বিলকে অর্থ বিল হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত কে নেন? রাষ্ট্রপতি, চেয়ারম্যান, না রিজার্ভ ব্যাংকের গভর্নর, না লোকসভার স্পিকার? তো সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার। নিম্নলিখিত কোন রাজনীতিবিদ কখনো লোকসভার নেতা হয়নি? তিনি হচ্ছেন কি? ডক্টর মনমোহন সিং। 2019 সালে ভারতীয় সাধারণ নির্বাচন কোন লোকসভা গঠনের জন্য পরিচালিত হয়েছিল? 17তম। ভারতীয় সাধারণ নির্বাচন সেটা ছিল কি? 17তম। লোকসভার স্পিকার নির্বাচিত হয় রাষ্ট্রপতি দ্বারা, লোকসভার সকল সদস্যের দ্বারা, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য, সংসদের সকল সদস্য। তাহলে সঠিক উত্তর হবে লোকসভার সকল সদস্য দ্বারা নির্বাচিত হতে পারেন। নিম্নলিখিতগুলির মধ্যে কে দ্বিতীয় লোকসভার স্পিকার ছিলেন? দ্বিতীয় লোকসভার স্পিকার ছিলেন, তিনি হচ্ছেন কে? এম অনন্ত সয়নম আয়াঙ্গার। প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 51-52 মধ্যে অনুষ্ঠিত হয়, অপশন নাম্বার সি। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী, লোকসভা, নাকি রাজ্যসভা, না রাষ্ট্রপতির কাছে দায়ী? মন্ত্রী পরিষদ একদম কিন্তু অপশন নাম্বার বি, লোকসভার কাছে দায়ী। পরের অধ্যায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ইউনিয়ন ক্যাবিনেট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যিনি রাষ্ট্রপতির পরামর্শ অনুসারে তার দায়িত্ব পালন করবেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার সি, ধারা নাম্বার 74-1। ভারতে পদ থেকে অপসারণের জন্য ড্যাশের ক্ষেত্রে অভিশংসন প্রক্রিয়া প্রযোজ্য নয়, অর্থাৎ কার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য নয়? ঠিক আছে, সেটা হবে কিন্তু কি? রাষ্ট্রপতি।
এটা কি হবে? আচ্ছা, ভারতের অপসারণের আচ্ছা, এটা কিন্তু প্রধানমন্ত্রী হবে, সঠিক উত্তর হবে কিন্তু প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটা কিন্তু কি হবে? অপশন নাম্বার ডি, প্রধানমন্ত্রী। আচ্ছা, ভারতের পদ থেকে অপসারণের জন্য ড্যাশের ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া প্রযোজ্য নয়, সেটা হচ্ছে কি আমাদের এটা ওই প্রশ্নটাই কিন্তু রয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। সংসদীয় ব্যবস্থা, আইনসভা, বিচার বিভাগ এবং জরুরি অবস্থা আসলে রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগ করা হয়। রাষ্ট্রপতি কর্তৃক, তাহলে আমাদের প্রয়োগ করা হয় মন্ত্রী পরিষদ। সঠিক উত্তর হবে ৭৮ অনুচ্ছেদের অধীনে মন্ত্রী পরিষদের সকল সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে নিম্নলিখিতের মধ্যে কে অবহিত করেন? অপশন নাম্বার উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না পররাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর হবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় সংবিধান অনুসারে নিম্নলিখিতের মধ্যে কে মন্ত্রী পরিষদের গঠন করেন না? মন্ত্রিসভার সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, উপমন্ত্রী। সঠিক হবে মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকারের মন্ত্রী। নিম্নলিখিতের মধ্যে কে দুবার ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? সেটা হবে কি? অপশন নাম্বার ডি, গুলজারিলাল নন্দা। নিম্নলিখিতের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক কমিটি বা টিইআরসির ফুল ফর্ম হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি। ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি, সেটা কি প্রধান কে ছিলেন? আমাদের অর্থমন্ত্রী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, নাকি আরবিআই গভর্নমেন্ট, নাকি প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হবে আমাদের কিন্তু কি প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত করা যেতে পারে? লোকসভার মোট সদস্যের 15%, লোকসভার মোট সদস্যের 10%, না মোট সদস্যের 10 থেকে 15%, না ভারতের প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের অন্তর্ভুক্ত করা যাবে? অপশন নাম্বার হবে কি এ, লোকসভার মোট সদস্যের 15%। ভারতের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রীর জন্ম হয়েছিল? অটল বিহারী বাজপেয়ী, আই কে গুজরাল, নরেন্দ্র মোদী, না মনমোহন সিং? তো সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী 1977 থেকে 79 সাল পর্যন্ত ছিলেন কে? সেটা জে.বি. কৃপলানি, জগৎ জীবন রাম, নাকি জে.সি. শাহ, না মোরারজি দেশাই? তো সঠিক উত্তর হবে জগৎ জীবন রাম। নিম্নলিখিতের মধ্যে কে সবচেয়ে বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? জওহরলাল নেহরু, মনমোহন সিং, নরেন্দ্র মোদী, না অটল বিহারী বাজপেয়ী? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিম্নলিখিতের মধ্যে কে ভারতের অর্থমন্ত্রী ছিলেন না? অর্থমন্ত্রী ছিলেন নাকি ভি কে কৃষ্ণ মেনন। ভি কে কৃষ্ণ মেনন তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, বাকি তিনজনে কিন্তু অর্থমন্ত্রী ছিলেন। 1947 সালে কে ইউনিয়ন বাজেট পেশ করেন? অপশন নাম্বার সি, এ কে শানমুখম চেট্টি। এরপরে রয়েছে গভর্নর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ নাম্বার 155 বা গভর্নর নিয়োগ রয়েছে অনুচ্ছেদ নাম্বার 148। ভারতীয় সংবিধানের 166 অনুচ্ছেদের অধীনে নিম্নলিখিত কার করার ক্ষমতা রয়েছে? রাজ্যপাল। 166 অনুচ্ছেদের মধ্যে কিন্তু রাজ্যপালের ক্ষমতা রয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যপাল নিয়োগের জন্য নিম্নলিখিত কোনটি যোগ্যতার মানদণ্ড নয়? ঠিক আছে, রাজ্যপাল যোগ্যতার মানদণ্ড নয়, সেটা হচ্ছে কি তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই তাকে অবশ্যই 35 বছর পূর্ণ হতে হবে, অবশ্যই তাকে রাজ্যসভা সদস্য নির্বাচনের জন্য যোগ্যতা অর্জন করতে হবে, তাকে অন্য কোনো লাভজনক প্রতিষ্ঠান থাকা যাবে না। তাহলে অপশন নাম্বার সি, তাকে অবশ্যই রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত যোগ্যতা অর্জন করতে হবে, সেটি হবে আমার কি সঠিক উত্তর। রাজ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাজ্য নির্বাচন কমিশন কে নিয়োগ করেন? নির্বাচন কমিশনার নিয়োগ করেন, রাজ্যের নির্বাচন কমিশন কিন্তু নিয়োগ করেন রাজ্যপাল। স্টেট লেজিসলেচার বা রাজ্য আইনসভা রয়েছে। দেখো, প্যালেস অফ অ্যাসেম্বলি হলো একটি আইনসভা যা বিখ্যাত স্থপতি লে কর্বুসিয়ের দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি ডেস্কে অবস্থিত, সেটা হবে কিন্তু অপশন নাম্বার বি, চণ্ডীগড়ে কিন্তু অবস্থিত। নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? একটি রাজ্যের মন্ত্রী পরিষদ রাজ্যের আইন পরিষদের কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রী পরিষদ রাজ্য পরিষদের কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রী পরিষদ উপরাষ্ট্রপতির কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রী পরিষদ রাজ্যের বিধানসভার কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। তো সঠিক উত্তর হবে এটি অপশন ডি, একটা মন্ত্রী পরিষদের রাজ্যের বিধানসভার কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। পরের প্রশ্ন, কোন রাজ্যের মন্ত্রী পরিষদের মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সেই রাজ্যের বিধানসভার মোট সদস্যের ড্যাশের বেশি হতে পারে না, মানে কত পার্সেন্টের বেশি হতে পারে না? সেটা হবে কিন্তু আমাদের কি 15%-এর কিন্তু বেশি হতে পারে না।
ধারা নম্বর 170 অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভার আসন ড্যাশের বেশি হওয়া উচিত। তাহলে আমাদের কি 170 নম্বর 500-র বেশি, প্রতিটি রাজ্যের বিধানসভার আসন ড্যাশের বেশি হওয়া উচিত নয়, 500-র বেশি হওয়া উচিত, কিন্তু 500-র বেশি উচিত হওয়া যাবে না। ভারতীয় সংবিধানের 170 অনুচ্ছেদ অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভার রাজ্যের আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ড্যাশের বেশি এবং ড্যাশের কম সদস্য থাকবেন। তো সঠিক উত্তর হবে 500-র বেশি থাকবে না এবং 60-এর কম থাকবে না। 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতে কয়টি রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? 6টি রাজ্যের মধ্যে দ্বিকক্ষ আইনসভা কিন্তু রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলোর আইন পরিষদ গঠনের বিধান রয়েছে? অনুচ্ছেদ নাম্বার, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অনুচ্ছেদ নাম্বার 169। এরপর রয়েছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। ভারতীয় সংবিধান অনুসারে হেভিয়াস কর্পাস জারি করার ক্ষমতা রয়েছে হেভিয়াস কোন প্রতিষ্ঠানের? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুজনেরই নাকি নিম্ন আদালতে? তো দুটি হেভিয়াস কর্পাস রিট দুটি, একটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটি রিট জারি করতে পারে। অর্থাৎ হচ্ছে আকর অর্থ হচ্ছে দেহ ধারণ করা, যেটা হেভিয়াস কর্পাসের সঠিক আক্ষরিক অর্থ, এবং এটি সুপ্রিম কোর্টের অনুচ্ছেদ নাম্বার সুপ্রিম কোর্ট 32 নম্বর অধীনে এবং হাইকোর্ট 226 নম্বর অধীনে রিট জারি করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে এই রিটটি নির্বিচারে আটকের বিরুদ্ধে স্বাধীনতা ব্যক্তির একটি প্রতিরক্ষা। এই রিটটি সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তিগত ব্যক্তি উভয়ের বিরুদ্ধে জারি করা যেতে পারে। এটি বেআইনি বা অনির্দিষ্টকালের কারাদণ্ডের বিরুদ্ধে সুরক্ষা দেয় এই রিটগুলি। তাহলে আমাদের সুপ্রিম কোর্ট 32 নম্বর এবং রিটগুলো মনে রাখবে যে সুপ্রিম কোর্ট 32 নম্বর রিট জারি করতে পারে এবং হাইকোর্ট কিন্তু 226 এর অধীনে রিট জারি করতে পারে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি উচ্চ আদালতের বিচারকদের শপথ এবং ঘোষণার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 219। হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা নিম্নরূপ উল্লেখ করা রয়েছে। ধারা হচ্ছে 226। রিট জারি কথা হচ্ছে হাইকোর্ট বা আমাদের আদালত, উচ্চ আদালত যেটা হচ্ছে 270, এবং সুপ্রিম কোর্টে হচ্ছে আমাদের ওই পেলাম সুপ্রিম কোর্টে, এখন আমরা পেলাম যে সুপ্রিম কোর্টে রিট জারি করার ক্ষমতা রয়েছে কি 32। ভারতীয় সংবিধান প্রদত্ত বিচার বিভাগীয় পরিচালনার স্বাধীনতা দেশ থেকে গ্রহণ করা আছে। ঠিক আছে। বিচার বিভাগীয় পরিচালনার স্বাধীনতা অর্থাৎ বিচার বিভাগ করার পর্যালোচনা করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে। মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোন রিটটি একজন ব্যক্তি এমন কোন সরকারি পদে কাজ থেকে বিরত থাকার জন্য জারি করা হয় যেখানে তিনি তার অধিকার নন? সেটা হচ্ছে কি হেভিয়াস কর্পাস, নিষেধাজ্ঞা, কো ওয়ারেন্টো। তো সঠিক উত্তর হবে কিন্তু কো ওয়ারেন্টো। 5 ধরনের আমাদের আদালত কিন্তু 5 ধরনের রিট জারি করতে পারে। 1 নম্বর রিট হচ্ছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, নিষেধাজ্ঞা বা সার্টিওয়ারি বা আর কো ওয়ারেন্টো। এই 5 ধরনের আমাদের কিন্তু রিট জারি করতে পারে। তো আমাদের এমন কোনো ব্যক্তি সরকারি পদে কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের কিন্তু কি জারি করতে পারে? কো ওয়ারেন্টো জারি করতে পারে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি উচ্চ আদালতের বিচারকদের শপথ গ্রহণ বা ঘোষণার সাথে সম্পর্কিত? শপথ গ্রহণ বা ঘোষণার সাথে সম্পর্কিত অপশন নাম্বার ডি, অনুচ্ছেদ 229। জেলা ও দায়রা জজ সরাসরি নিম্নলিখিত নিয়ন্ত্রণে কাজ করেন। কার নিয়ন্ত্রণে কাজ করেন? জেলা বা জজ সরকারি, সেটা হচ্ছে কি রাজ্যের যে হাইকোর্ট থাকে সেই হাইকোর্টের আন্ডারে কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে কাজ করেন। ভারতের প্রথম হাইকোর্ট ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম ড্যাশ কোথায়, ড্যাশ সালে নয়। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটা হবে কিন্তু অপশন নাম্বার এ, কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয়। ভারতের সুপ্রিম কোর্টের মূল মন্ত্র কি, অর্থাৎ মূল মন্ত্র বা মোটো কি? সেটা হচ্ছে কি আমাদের মূল মন্ত্র হচ্ছে কি সবার জন্য সবার ন্যায় বিচার, যজ্ঞক্ষেমম বামহম সত্যমেব জয়তেনা, ইহত ধর্মস্থ জয়। তো কি হবে? ইয়াতো ধর্মস্থ জয়, মানে যেখানে ধর্ম সেখানেই কিন্তু জয়, এর অর্থ ইয়ামো ধর্মস্থ জয়। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এরা হচ্ছেন কি এম ফাতিমা বিবি, বা যদি মুসলিম মহিলা বিচারপতি বলেন এম ফাতিমা বিবি কিন্তু হবে। ভারতের সংবিধানে প্রদত্ত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভারতীয় বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত? ভারতীয় বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত কোনটা? যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। সঠিক উত্তর হবে কি আমাদের অপশন নাম্বার সি, সেটা হচ্ছে কি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। বর্তমান
প্রাঙ্গণের আগে ভারতের সুপ্রিম কোর্ট কোথায় পরিচালিত হতো? সুপ্রিম কোর্ট কোথা থেকে পরিচালিত হতো? সেটা সংসদ ভবন থেকে হতো। 2020 সালের নভেম্বর হিসাব অনুযায়ী ভারতের নতুন হাইকোর্টটি কোথায় নির্মিত হয়েছে? সেটা হচ্ছে কিন্তু আমার অমরাবতীতে হবে। সঠিক উত্তর হবে অমরাবতী। এরপর রয়েছে পঞ্চায়েতি রাজ। কি রয়েছে? পঞ্চায়েতি রাজ। নিম্নলিখিতগুলির কোনটি ভারত সংবিধানের 73তম সংশোধনীর সাথে সম্পর্কিত? 73তম সংশোধনী হচ্ছে পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধান অনুসারে প্রতিটি পঞ্চায়েত যদি না আপাতত বলবৎ কোন আইন অধীনের আগে ভেঙে দেওয়া হয়, তবে তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে 1.5 বছরের ধরে বহাল থাকবে এবং আর তার থাকবে না। সেটা হচ্ছে কিন্তু 5 বছর। ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের সাথে সম্পর্কিত? পঞ্চায়েতের সাথে সম্পর্কিত কিন্তু 9, ঠিক আছে, 9 অর্থাৎ পার্ট 9 কিন্তু আমাদের পার্ট 10 যদি দেখা যায়, পার্ট 10 তফসিলি এবং উপজাতি এলাকা, 9 এ পৌরসভার এবং 9 পঞ্চায়েত এবং 8 হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের নবম অংশ যুক্ত করা হয়েছে? নবম অংশ যুক্ত করা হয়েছে অপশন নাম্বার ডি 73। তফসিলি অঞ্চল আইন PESA আইন পাস করা হয়েছে কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে তফসিলি আইন, ঠিক আছে। কোন নির্দিষ্ট এলাকার জনসংখ্যা 3 লক্ষের বেশি হলে সরকার কোন কমিটি গঠন করতে পারে? মহানগর কমিটি, জেলা পরিকল্পনা কমিটি, না ওয়ার্ড কমিটি, না নগর কমিটি? তো আমাদের যেহেতু 3 লক্ষ আর তাহলে নগর আইনের মধ্যে পড়ছে, অর্থাৎ ওয়ার্ড কমিটি গঠন করতে পারে। নিম্নলিখিত কোনটি ভারতের স্থানীয় সরকারের অংশ নয়? ভারতের স্থানীয় সরকারের অংশ নয় কি? নগরপালিকা, জেলা পরিষদ, গ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বা ডেভেলপমেন্ট অথরিটি। পৌরসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স সীমা যেটা নির্ধারণ হচ্ছে 243-এর 5 নম্বর ধারা অনুসারে নির্ধারণ করা আছে। বয়স সীমা কমপক্ষে আমাদের কিন্তু 21 বছর হতে হবে। ভারতীয় সংবিধান অনুসারে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 21 বছর কিন্তু হতে হবে। নিচের কোন নির্বাচনে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত? এই পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কিন্তু 1/3 মহিলাদের কিন্তু আমাদের আসন সংরক্ষিত থাকে। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য নিম্নলিখিত পদে সংরক্ষণ রয়েছে কি? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান। 243 সি বা 243 গ ধারাটি কিসের সাথে সম্পর্কিত? পঞ্চায়েতে গঠন, পঞ্চায়েত 243-এর সি বা 243 পঞ্চায়েত গঠন নিয়ে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে কি 243-এর ডি। অনুচ্ছেদটি ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব জি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পঞ্চায়েত হিসাব নিরীক্ষার সাথে সম্পর্কিত? হিসাব নিরীক্ষার সাথে সম্পর্কিত 243-এর জে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থা সরকারের জন্য বিধান রয়েছে? সেটা হবে ধারা নম্বর 243। ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করেন? পঞ্চায়েতি রাজ শুরু হয়, সেটা হবে কিন্তু অপশন এ রাজস্থান। কোন কমিটির রিপোর্ট ভারতের 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সুপারিশ করেন? খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলবৎ রায় মেহতা কমিটি। এরপর রয়েছে নির্বাচন কমিশন। এই অধ্যায় থেকে চলো দেখা যাক। ভারতের প্রথম নির্বাচন কমিশনার নিযুক্ত হন। ইন্ডিয়া চিফ ইলেকশন কমিশনার ইজ অ্যাপয়েন্টেড বাই। ভারতের রাষ্ট্রপতি দ্বারা আমাদের কিন্তু নির্বাচন কমিশন যুক্ত হয়। ইভিএম এর পুরা নাম কি? ইলেকট্রিক ভোটিং মেশিন। অপশন নাম্বার সি ইলেকট্রিক ভোটিং মেশিন। লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যে বছর? সেটা হচ্ছে 1951 থেকে 52। এটাও কিন্তু আমরা পেয়েছি। 2020 সালের হিসাবে ভারতের নির্বাচন কমিশনার মতে ভারতের ন্যূনতম ভোটদানের বয়স কত? ন্যূনতম ভোটদানের বয়স কিন্তু 18 বছর। ভারতীয় নির্বাচন কমিশন কখন গঠিত হয়? ভারতের নির্বাচন গঠিত হয় 1950 সালে গঠিত হয়েছে। সেটা হবে কিন্তু জানুয়ারি, যেটাকে আমাদের ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। যার কারণে প্রতিটি রাজ্যের সংসদ এবং আইনসভার সকল নির্বাচন এবং রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করার ক্ষমতা দেশের উপর ন্যস্ত থাকে বা কার উপর দায়িত্ব দেওয়া থাকে? সেটা হচ্ছে কিন্তু অপশন নাম্বার সি নির্বাচন কমিশনের উপর। ভারতের বিধানসভা নির্বাচনের কখন উপরের কেউ নয় অর্থাৎ নোটা বিকল্পটি প্রথম ব্যবহার করা হয়েছিল? নোটা নান অফ দিস অ্যাবাভ। এর ফুল ফর্ম হচ্ছে নান অফ দিস অ্যাবাভ বা উপরের কেউ নয়।
এটা চালু করা হয়েছিল অপশন নাম্বার সি নভেম্বরের 2013। ভারতের প্রথম নির্বাচন কমিশনের কার্যকাল, ঠিক আছে, নির্বাচন কমিশনের কার্যকাল কত হতে পারে? হয় প্রথম নির্বাচন কমিশন কি হতে পারে 5 বছর হতে পারে, অথবা সরি 6 বছর মেয়াদ বা 65 বছর বয়স, যে ঘটনাটা আগে ঘটবে তাহলে নির্বাচন কমিশনের কার্যকাল হচ্ছে অপশন নাম্বার সি 6 বছর হতে হবে এবং 65 বছর পর্যন্ত অব্যাহত থাকবে, যেটা আগে ঘটবে। 65 বছর যদি আগে ঘটে তাহলে তারপরেই তার কার্যকাল থাকবে এবং 6 বছর পূর্ণ করা পর্যন্ত থাকবে, ঠিক আছে। 6 বছর করলে রিটায়ার হবে, বা আমাদের যদি তার আগে 6 বছর হওয়ার আগে যদি 65 এজ হয়ে যায় তাহলে কিন্তু রিটায়ার হবে। ভারতের প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন কোন রাজ্যে প্রথম ব্যবহার করেছিল? প্রথম ব্যবহার করা হয়েছিল কিন্তু কেরালার মধ্যে আমাদের প্রথম ব্যবহার করেছিল। নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের অনুসরণীয় নিয়ম এবং নির্দেশগুলির মধ্যে একটি সেট বলা হয়েছে, সেটা হচ্ছে আচরণবিধি, সমান খেলার ক্ষেত্র, বর্তমান বা কারচুপি, যেটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট, না লেভেল অফ প্লেইং ফিল্ড, না ইনকামবেন্ট, না রিগিং। তো সঠিক উত্তর হবে কোড অফ কন্ডাক্ট। ভারতের নির্বাচন কমিশনের মতে রাজনৈতিক দলগুলি তাদের ইশতেহার প্রকাশ করতে পারে না নির্বাচন পূর্ববর্তী নীরবের সময়ের মধ্যে। অপশন নাম্বার হচ্ছে সি, বি হচ্ছে 48 ঘন্টা। এরপর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা দেখছি। নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের 8ম তফসিলির অংশ নয়? সেটা হচ্ছে রাজস্থানী। রাজস্থানী 8ম তফসিলির কিন্তু অংশ নয়। মালয়ালম হলো ড্যাশ রাজ্যের সরকারি ভাষা? মালয়ালম হচ্ছে কিন্তু কেরালার সরকারি ভাষা। সাংবিধানিক সংবিধানের 348(1) অনুচ্ছেদ অনুসারে ভারতের উচ্চ আদালতে বিচার কার্যের জন্য নিম্নলিখিত কোন ভাষা ব্যবহার করা যায়? সেটা কিন্তু ইংরেজি ভাষা ব্যবহার করা যায়। ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদের অধীনে হিন্দিকে ইউনিয়ন সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল 343 নম্বর অনুচ্ছেদের মধ্যে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে ইউনিয়ন ভাষা ঘোষণা করা হয়েছে? অনুচ্ছেদ নাম্বার 343 এর কি 1। আচ্ছা, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার কত বছর পর থেকে ইংরেজি ইউনিয়নের সহযোগী ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে? তার কিন্তু 15 বছর, স্বাধীনতার 15 বছর পর কিন্তু আমাদের সহযোগী ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতের সংবিধানে 22টি তফসিলি ভাষা ছাড়াও সাহিত্য একাডেমি আর কোন দুটি ভাষাকে স্বীকৃতি দিয়েছে? সেটা হবে কিন্তু রাজস্থানী এবং ইংরেজি সাহিত্য একাডেমি। নিম্নলিখিত কোন ভাষা ভারতের তফসিলি ভাষার মর্যাদা ভোগ করে না? সেটা হচ্ছে গড়ওয়ালি তফসিলি ভাষার মধ্যে কিন্তু পড়ে না। ভারতের সংবিধানের কোন তফসিলে 22টি ভাষার উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে 8ম তফসিলে। 8ম তফসিলের মধ্যে কিন্তু 22টি ভাষার উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে কয়টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে সঠিক অপশন সি, 22টি ভাষা। ভারতের সংবিধানের 344(1) এবং 351 অনুচ্ছেদ অনুসারে 8ম তফসিলিতে ড্যাশ ভাষার স্বীকৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে? 22টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের সরকারি ভাষা হিন্দি অর্জনের প্রচেষ্টার জন্য কোন স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করা হয়? সেটা হচ্ছে কি পুরুষোত্তম দাস ট্যান্ডন। 1963 সালে কার্যকর হওয়া সরকারি ভাষা আইনের 3 ধারার মাধ্যমে ইউনিয়নের সরকারি উদ্দেশ্যে ইংরেজি ভাষা ব্যবহার করা অব্যাহত ছিল, সেটা হচ্ছে 1963। এরপর হচ্ছে এমার্জেন্সি প্রভিশন বা জরুরি ব্যবস্থা। ভারতীয় সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতা বর্ণনা রয়েছে 368 নম্বর ধারার মধ্যে রয়েছে। যদি কোনো রাজ্য সাংবিধানিকভাবে কাজ করতে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা যেতে পারে, যেখানে নিম্নলিখিতের মধ্যে কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? অর্থাৎ রাষ্ট্রীয় জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারে? সেটা হবে কি ভারতের রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, বা রাষ্ট্রপতি শাসন যেটা বলে। ভারতের কোন রাজ্যে কখনো রাষ্ট্রপতি শাসন জারি হয়নি? এইগুলোর মধ্যে কোনটিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি? তামিলনাড়ু হয়েছে, ঝাড়খণ্ড হয়েছে, উত্তরাখণ্ড হয়নি। অপশন নাম্বার হচ্ছে সি, উত্তরাখণ্ড। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা সম্পর্কে বলা রয়েছে? আর্থিক জরুরি অবস্থা বলা রয়েছে কিন্তু 360 নম্বর ধারায়। এরপর রয়েছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্ট গুলো বা সংশোধনী রয়েছে, সাংবিধানিক সংশোধনী সেগুলো রয়েছে। দেখো সেখান থেকে কি প্রশ্ন আসছে। ভারতের সংবিধানে কোন সংবিধানের মাধ্যমে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া আছে? অর্থাৎ কোন সংশোধনের মধ্যে বা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? সেটা হচ্ছে কিন্তু 44তম সাংবিধানিক সংশোধনী 1978 সালে যেটি হয়েছিল। ভারতের সংবিধানের প্রথম সংশোধনী করা হয়েছিল 1951 সালে,
ঠিক আছে, 1951 সালে সংশোধন করা ছিল। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? 72 নম্বর সংশোধন না, এটাই তো ঠিক নেই। ভাড়া নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল স্থাপনের বিধি নয়, এটাই কিন্তু হবে, এটা কিন্তু ঠিক নয়। বাকি 102 জাতির অনগ্রসর শ্রেণী কমিশনকে সংবিধানের মর্যাদা প্রদান। 101 নম্বর সংশোধনী পণ্য এবং পরিষেবা কর প্রদান। 61 নম্বর সংশোধনীর মধ্যে ভোটদানের বয়স 21 থেকে 61 নম্বর সংশোধনে 21 থেকে 18 কমানো হয়েছিল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া আছে? অপশন অনুচ্ছেদ নাম্বার আর্টিকেল 368 বলা রয়েছে সংবিধান ক্ষমতা সংশোধনের ক্ষমতা রয়েছে। ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদে নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি, সংবিধান সংশোধন। ঠিক আছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের পদ্ধতি সংশোধনের জন্য সংসদের ক্ষমতা সম্পর্কিত অংশ 12 বা পার্ট 20 মধ্যে রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 368 বা আর্টিকেল 368। কোন সংশোধনীর অধীনে ভারতীয় সংবিধানের 75 অনুচ্ছেদে এটি যুক্ত করা হয়েছিল যে মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভা সদস্যের সংখ্যার 15% বেশি হবে না? সেটি কিন্তু 51তম সংশোধনীর মধ্যে বলা হয়েছে, যেটা সংশোধনী 2003 হয়েছিল। 1927 সালে কোন সাংবিধানিক সংশোধন আইন গোয়াকে একটি রাজ্য বিধানসভা সহ একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করে এবং দমন ও দিউকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে? সেটা হবে 56 নম্বর সাংবিধানিক সংশোধনী। 1 জুলাই 2017 তারিখে ভারতের সংবিধান 101তম সংশোধনী হিসাবে নিম্নলিখিত কোনটি প্রবর্তন করা হয়েছিল? 101তম সংশোধনে কি বলা হয়েছিল? যে পণ্য এবং পরিষেবা কর, অর্থাৎ 1 জুলাই তারিখে পণ্য পরিষেবা কর চালু করা হয়েছিল। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটাকে আমরা বলি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে, বা জিএসটি, এটাকে বলা আমাদের কি জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আচ্ছা, ভারতীয় সংবিধান এর কোন সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হিসেবে বাতিল করা হয়েছে? সেটা কিন্তু 44তম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি 44তম সংশোধনী অর্থাৎ 1978 সালে? সেটা হচ্ছে 300 এ। ভারতীয় সংবিধানের 100তম সংশোধনী 2015 দেশের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের ভূমি সংস্কারের চুক্তির সাথে সম্পর্কিত। এরপর রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন অংশ বা বিধান সংশোধন করা যাবে না? সেটা হচ্ছে কি আমাদের বিচার বিভাগীয় পরিচালনা কিন্তু সংশোধন করা যাবে না। দেশ হলো ভারতীয় সংবিধানে নির্ধারিত একমাত্র কর্তৃপক্ষ যাকে কেন্দ্র প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের আয় এবং ব্যয়ে নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা কার উপর দায়িত্ব দেওয়া হয়েছে? ভারতের নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল, বা যেটাকে আমরা ক্যাগ বলি। দেশ হলো ভারতীয় সংবিধানে নির্ধারিত একমাত্র কর্তৃপক্ষ যাকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের আয় এবং ব্যয়ের নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বললাম সেটা হচ্ছে কি ভারতের নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল। নিম্নলিখিতের মধ্যে কি ভারতীয় সবচেয়ে দীর্ঘস্থায়ী অ্যাটর্নি জেনারেল? দীর্ঘস্থায়ী অ্যাটর্নি জেনারেলের নাম হচ্ছেন কি মতিলাল চিমনলাল সেতলবাদ। ঠিক আছে, মতিলাল চিমনলাল সেতলবাদ। ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের কোন ধারার অধীনে নিযুক্ত হন? 76 ধারা নম্বর হচ্ছে 76 মধ্যে অ্যাটর্নি জেনারেল নিযুক্তির কথা রয়েছে। ভারতের অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? তিনি মন্ত্রিসভার সদস্য নয়। ভারতের সকল আদালতে তার বক্তব্য উপস্থানের অধিকার রয়েছে। সংসদে তার ভোটদানের অধিকার রয়েছে না, এটাই সত্য নয়, সেটা হচ্ছে সংসদে তার ভোটদানের অধিকার নেই কিন্তু। ঠিক আছে, ভারতের কন্ট্রোলার বা ক্যাগ, যেটা কন্ট্রোলার অ্যান্ড দ্য অডিটর জেনারেল, এর স্বাভাবিক মেয়াদকাল কত? তার স্বাভাবিক মেয়াদকাল কিন্তু 6 বছর, আর টেনিউর হচ্ছে তার 6 বছরের জন্য। নিম্নলিখিতের মধ্যে কে ইউনিয়ন এবং কেন্দ্রীয় সরকারের হিসাব সম্পর্কিত সাংবিধানিক ক্ষমতা এবং কর্তব্য পালন করেন? সাংবিধানিক ক্ষমতা এবং কর্তব্য পালন করেন অপশন নাম্বার হচ্ছে ডি, ভারতের নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল। ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? ভারতের সরকারের সর্বোচ্চ আইনকর্তা হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশন নাম্বার ডি। এরপরে জাতীয় এমব্লেম রয়েছে বা জাতীয় প্রতীক রয়েছে ব্রহ্মকমল। ব্রহ্মকমল কোন রাজ্যের রাজ্য ফুল? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উত্তরাখণ্ডের। ভারত কোন রাজ্য মলখামকে তাদের রাজ্য খেলা হিসাবে
গ্রহণ করেছে বা ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। ভারতের রাষ্ট্রীয় প্রতীককে সত্যমেব জয়তেকে বলে এই উক্তিটি রয়েছে, যা দেবনাগরীতে খোদাই করেছে। এই উক্তিটি নেওয়া হয়েছে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন বছরে নতুন ভারতীয় পতাকার কোড কার্যকর হয়? 2002 ভারতীয় কোড কার্যকর হয়, অর্থাৎ যেখানে বলেছে কোথায় ব্যবহার করা, কোন জাতীয় পতাকার কোড 2002 এর বলা রয়েছে যে কোথায় জাতীয় পতাকা ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, সে সম্পর্কে আমাদের বলা রয়েছে। ভারতের জাতীয় বৃক্ষ কি? ভারতের জাতীয় বৃক্ষ হলো বট, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো জাতীয় পতাকা আমরা বলছি তিরঙ্গা, জাতীয় সঙ্গীত জনগণ মন, ঠিক আছে। জাতীয় পঞ্জিকা হচ্ছে শক পঞ্জিকা, ঠিক আছে। জাতীয় পঞ্জিকা হচ্ছে শক পঞ্জিকা। জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম। জাতীয় ফলের নাম হচ্ছে আম। জাতীয় নদী যদি দেখা যায় গঙ্গা। জাতীয় প্রাণী যদি দেখা যায় সেটা হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার। আর জাতীয় বৃক্ষ ভারতীয় বট, এবং জলজ প্রাণী হচ্ছে গঙ্গার ডলফিন। জাতীয় পাখি যদি দেখা যায়, জাতীয় পাখি হচ্ছে ময়ূর, এবং ভারতীয় মুদ্রা হচ্ছে ভারতীয় রুপি, রুপির চিহ্ন হচ্ছে এটি, নাকি? আচ্ছা, এরপরে জাতীয় সরীসৃপ হচ্ছে কিংকোবরা। জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হচ্ছে ভারতীয় হাতি, ঠিক আছে। জাতীয় ফুল হচ্ছে পদ্ম, এবং জাতীয় সবজি হচ্ছে কুমড়ো, এবং আনুগত্যের শপথ হচ্ছে জাতীয় শপথ, ঠিক আছে। নেক্সট দেখা যাক গণপরিষদের। আচ্ছা, গণপরিষদে কখন জনগণ মন কে জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল? সেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের গ্রহণ করা হয়েছিল। জাতীয় পতাকা ডিজাইনের জন্য কে জনপ্রিয় ছিলেন? জাতীয় পতাকা জন্য জনপ্রিয় ছিলেন পিঙ্গারিয়া নাইডু, বা ডিজাইন করেছেন। নিম্নলিখিত কোন রাজ্যের রাজ্য প্রাণী হিসেবে দৈত্যাকার কাঠবিড়াল রয়েছে? সেটা হচ্ছে কি? অপশন হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের জাতীয় প্রাণী বা রাজ্য প্রাণী, যেটা বলে জাতীয় প্রাণী নয়, রাজ্য প্রাণী হচ্ছে দৈত্যাকার কাঠবিড়ালি। হরিয়ানার যদি দেখি কৃষ্ণসার হরিণ। হিমাচল প্রদেশের হচ্ছে কি তুষার চিতা। গোয়ার হচ্ছে গৌর, ঠিক আছে। উত্তরপ্রদেশের হচ্ছে জলাভূমির হরিণ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সরকারি পাখি কি? সরকারি পাখি হচ্ছে উড পিজিয়ন, ঠিক আছে, বা কাঠ পায়রা যেটাকে বলে। এরপর রয়েছে আমাদের নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ। ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কখন প্রতিষ্ঠা হয়েছিল? 1950 সালে কিন্তু আমাদের প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কিন্তু হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী। অর্থাৎ নীতি আয়োগ কোন প্রতিষ্ঠান থেকে প্রতিস্থাপিত করেছে, অর্থাৎ নীতি আয়োগটি কার পরিবর্তে এসেছে? সেটা হচ্ছে কিন্তু প্ল্যানিং কমিশন, অর্থাৎ পরিকল্পনা কমিশনকে চেঞ্জ করে কিন্তু আমাদের কি করা হয়েছে? নীতি আয়োগ তৈরি করা হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কোন সালে গঠিত হয়? এটা হবে কিন্তু 1993 সালে মানব অধিকার কমিশন গঠিত হয়। নীতি আয়োগের চেয়ারম্যান কে ছিলেন? নীতি আয়োগের চেয়ারম্যান কে থাকেন? নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী থাকে বা প্রধানমন্ত্রী হয়। নীতি আয়োগের পূর্ণ নাম কি? নীতি আয়োগ হচ্ছে পূর্ণ নাম হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ভারত সরকার কখন ভারতের পরিকল্পনা কমিশন ভেঙে দেন বা কত সালে? সেটা হবে কিন্তু 2014 সালে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার আসার পর। ভারতের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে কি ভারতের প্রধানমন্ত্রী। ভারতে যখন ঘূর্ণায়মান পরিকল্পনা বা রোলিং প্ল্যান চালু হয়েছিল তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন কি মোরারজি দেশাই। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন নিম্নলিখিত সংস্থাগুলির দ্বারা করা হয়। কার দ্বারা করা হয়? জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা করা হয়। এরপর রয়েছে প্রধান কমিশন এবং তার সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলো নিয়ে আমরা এরপরে রয়েছে। দেশের ভূমিকা হলো রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা যে কোনো রাজ্যের পৌরসভাগুলির সম্পদের পরিপূরক হিসাবে রাজ্যের একত্রিত তহবিল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সেটা হচ্ছে ভারতের নিয়ন্ত্রক বা নিরীক্ষক জেনারেল বা কে, যেটাকে বলে নীতি আয়োগ, না অর্থ মন্ত্রণালয়, না অর্থ কমিশন। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থ কমিশন। কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর ভারত সরকার কর্তৃক সরকারিয়া কমিশন, কমিশনটার কি নাম? সরকারিয়া কমিশন। এই কমিশনটার নাম হচ্ছে কি সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল কত? 1983 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান 315 নম্বর অনুচ্ছেদে নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত নিম্ন বিষয়গুলি? সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ইউপিএসসি এন্ড এসপিএসসি, ঠিক আছে। আচ্ছা, ওবিসি বিভাগের ক্রিমি লেয়ারের চিহ্নিত করার জন্য নিযুক্ত কমিটির নাম কি ছিল, যা 1993 সালে প্রতিবেদন জমা দেয় এবং গৃহীত করা হয়েছিল? সেটা হচ্ছে কি কমিটির নাম কি? রামনন্দন কমিটি। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ড্যাশ সম্পর্কিত বিষয়গুলি উল্লেখ করা রয়েছে?
সেটি হচ্ছে অর্থ কমিশন। অর্থ কমিশন। ভারতের কোন কমিটি কর সংস্কার বা ট্যাক্স রিফর্মের সাথে সম্পর্কিত? কর সংস্কার বা আমাদের ট্যাক্স রিফর্মের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে রাজা চেলিয়া কমিটি। কি অপশন নাম্বার এ, রাজা চেলিয়া কমিটি। নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? কোনটি সাংবিধানিক সংস্থা নয়? কেন্দ্রীয় তথ্য কমিশন কিন্তু, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন কিন্তু সাংবিধানিক সংস্থা নয়। বাকিগুলো কিন্তু সাংবিধানিক সংস্থা। ভারতের ওই যে ক্যাগ বা আমাদের ভারতের নির্বাচন কমিশন বা রাজ্য পাবলিক সার্ভিস। ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কখন গঠিত হয়? 1953 সালে। 1953 সালে পুনর্গঠন কমিশন গঠিত হয়। তো আমাদের এই হলো লাস্ট কোশ্চেন, এখানে আমাদের শেষ। ঠিক আছে, তো আমাদের মোটামুটি সমস্ত প্রশ্ন হয়ে গেল, এবং এখান থেকে অবশ্যই তোমরা রিপিট হবে, প্রশ্ন তো অবশ্যই রিপিট হবে। তো থ্যাংক ইউ। ঠিক আছে, যারা কিন্তু আমরা এই পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল ESPM এ কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ভিডিও এখানে শেষ করছি।